2 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। তার আগে 1 নম্বর ক্লাসটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে। এই ম্যাথে প্রশ্ন করা হয়েছে, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টিন দি ভ্যালু অফ গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। ব্যবসায়ের গুডউইল অথবা সুনাম নির্ণয় করো ক্যাপিটালাইজেশন মেথডে। তাহলে এটা হচ্ছে নতুন পদ্ধতি। আগের ক্লাসে যে মেথডে আমরা অঙ্কের সমাধান করেছি এটা ছিল সুপার প্রফিট মেথড। তাহলে আগে আমরা ক্যাপিটালাইজেশন মেথডের নিয়মটা জেনে নেই, তারপরে এই মেথের ব্যাখ্যা করে বোঝাচ্ছি। 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, যে পদ্ধতিতে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গুডউইল অথবা সুনাম নির্ণয় করা যায়। যে কোনো একটা পরীক্ষায় থাকবে। সুপার প্রফিট মেথডে আগের ক্লাসে বেসিক আলোচনা করে একটা মেথের সমাধান করা হয়েছে। আজকের ক্লাসে ক্যাপিটালাইজেশন মেথডে বেসিক আলোচনা করে একটা মেথের সমাধান বোঝানো হবে ইনশাআল্লাহ। সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য 6টা ওয়ার্কিং করতে হয়, যা আমরা আগের ক্লাসে জেনেছি। তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করার জন্য নিয়মটা কি? এই যে দেখো, 1 নম্বরে প্রয়োজন নিট অ্যাসেটস। এটা বাইর করার নিয়ম হচ্ছে টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি বিয়োগ করতে হবে। ব্যবসায়ের যত সম্পদ আছে সম্পদ থেকে আউটসাইড লাইবিলিটি অর্থাৎ চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, যত ধরনের দায় আছে সেটা বিয়োগ করতে হবে, তবেই পাওয়া যাবে নেট অ্যাসেটস। এভারেজ মেনটেনেবল প্রফিটের প্রয়োজন পড়বে, আর এটা বাহির করার নিয়ম হচ্ছে ঠিক আগের মতো। আগে বাহির করতে হবে এভারেজ প্রফিট, সাম অফ ইয়ার প্রফিট, মানে যত বছরের আয় আছে আয় সমূহ যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ করে এভারেজ প্রফিট এখানে বাহির করতে হবে। ওয়ার্কিংগুলো ঠিক থাকবে, ঠিক আগের মতো। বাহির করতে হবে ক্যাপিটালাইজ ভ্যালু। সূত্র হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। এভারেজ মেনটেনেবল প্রফিটের মান এখানে বসানোর জন্যই মূলত আগে এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করতে হয়। ফাইনালি গুডউইল পাওয়া যাবে। এই যে ক্যাপিটালাইজ ভ্যালু এর মান আছে, এটা থেকে নেট অ্যাসেটস বিয়োগ করে দিলে। এখন এক এক করে এই সূত্রগুলো প্রয়োগ করে তোমাদের ম্যাথের সমাধানটা বুঝিয়ে দিচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। Following is the balance sheet of Dallas Limited as on 31st December 2019. 2019 সালের 31 ডিসেম্বর তারিখে দালাস লিমিটেডের ব্যালেন্স শিট নিচে দেওয়া হয়েছে। যেহেতু ব্যালেন্স শিট দেওয়া হয়েছে, সুতরাং এখানে সম্পদ থাকবে, দায় মালিকানা সত্ত্ব থাকবে। এখানে গুডউইল আছে কিন্তু এট কস্ট দেওয়া নেই। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, প্ল্যানলেস ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্টর, ক্লোজিং স্টক সবগুলোই সম্পদ। শেয়ার ক্যাপিটাল আছে, জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত এটা চলতি দায়, ক্রেডিটর্স পাওনাদার এটা চলতি দায়, প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর সঞ্চিতি, মানে সরকারকে ট্যাক্স অথবা কর দেওয়ার জন্য যে টাকা সঞ্চয় করে রাখা হয়েছে তার নাম আয়কর সঞ্চিতি। যেটা সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য সঞ্চয় করে রাখা হয়েছে এটাতে আমার কোনো হাত নেই, মানে এটা আমি চাইলেও আর ব্যবহার করতে পারবো না, সুতরাং এটা দায় বোঝায়। ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্সেশন এই তিনটাই দায়। প্রফিট আর্ন বাই দি কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট 5 years আর এস ফলোস। বিগত 5 বছরের প্রফিট এখানে দেওয়া হয়েছে। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেইড এট 40%। আর এখানে 2015 থেকে 19 সাল পর্যন্ত প্রফিট আছে। আয়কর সঞ্চিতির হার হচ্ছে 40%। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12%। সমজাতীয় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে
এগুলোর আয়ের হার 12%, এটা হচ্ছে এনআরআর এর মান, নর্মাল রেট অফ রিটার্নের মান। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টিন দি ভ্যালু অফ গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে এটার সমাধান করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এই বর্তমান ক্লাসে সময় যাতে কম লাগে এই জন্য ম্যাথের সমাধানটা আমি লিখে রেখেছি, আর এটা সহজ একটা ম্যাথ, তাই আগে লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। তো নিয়মটা কি ছিল, আগেই বাইর করতে হবে নেট অ্যাসেটস, টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি, মানে যত সম্পদ আছে সম্পদ থেকে যত দায় আছে, আউটসাইড লাইবিলিটি বলতে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, যত দায় আছে বিয়োগ করতে হবে। লক্ষ্য করো, এখানে আছে গুডউইল, কিন্তু এড কস্ট দেওয়া নেই, তাহলে এটা সম্পদে আনা যাবে না। পরে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, প্লান্ট লেস ডেপ্রিসিয়েশন 2,70,000, এটা প্লান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন হবে। ডেপ্টর বা দেনাদার আছে 2,80,000, ক্লোজিং স্টক বা সমাপনী মজুত পণ্য আছে 3 লক্ষ। 4টা সম্পদ আমি এখানে পেয়েছি। এখানে ব্যাংক ওভারড্রাফট 1,30,000 চলতি দেয়, ক্রেডিটর্স পাওনাদার এটা চলতি দেয়, প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর সঞ্চিতি এটাও চলতি দেয়। এই 4টা সম্পদ থেকে 3টা দায় বিয়োগ করে দিলেই তো আমরা নেট অ্যাসেটসটা পেয়ে যাই। লক্ষ্য করো, নেট অ্যাসেটস বাইর করার জন্য এই যে 4টা সম্পদ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, প্লান্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন 2,70,000, ডেপ্টর্স 2,80,000, ক্লোজিং স্টক 3 লক্ষ টাকা, যোগ করে দিলে হবে 11 লক্ষ টাকা। আউটসাইড লাইবিলিটি এখানে ব্যাংক ওভারড্রাফট 1,30,000, ক্রেডিটর্স 1,70,000, প্রভিশন ফর ট্যাক্স 85,000, 3টা যোগ করলে 3,85,000, 11 লক্ষ টাকা থেকে 3,85,000 বিয়োগ করলে আমরা নেট অ্যাসেটস 7,15,000 টাকা এখানে পেয়ে যাই। এখন বাইর করতে হবে এভারেজ মেনটেনেবল প্রফিট। বাইর করার নিয়মটা কি, সাম অফ ইয়ার প্রফিট, যত বছরের আয় আছে আয়সমূহ যোগ করে নাম্বার অফ ইয়ার বছর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এভারেজ প্রফিট আগে পেয়ে যাব। আর বাদবাকি যে ওয়ার্কিং এগুলো বর্তমান অঙ্কের মধ্যে নাই, তো এগুলো করার প্রয়োজন নাই। ইনকাম ট্যাক্সটা বাদ দিতে হবে, বাদ দিলে এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা এখানে পেয়ে যাব। তাহলে দেখতে হবে অঙ্কের মধ্যে কত বছরের আয় আছে। প্রফিট আর্নড বাই দি কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট 5 years আর এস ফলোস। 2015 সাল, 16, 17, 18, 19 সাল, 5 বছরের আয় এখানে আছে। এখন যদি ক্যাপিটালাইজেশন মেথডে ম্যাথের সমাধান করার জন্য বলা হয়, আর যদি ব্যালেন্স শিটের মধ্যে অতিরিক্ত কোনো আয়ের উদ্ধৃত যুক্ত থাকে, তো এটাকে কারেন্ট ইয়ার প্রফিট ধরে হিসাবের মধ্যে আনতে হবে। এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 1,15,000 টাকা। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি লাইবিলিটিজের দিকে থাকে তাহলে এটা হলো আয়ের উদ্ধৃত, যদি সম্পদের দিকে থাকে তখন এটা ব্যয়ের উদ্ধৃত। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 1,15,000। একটা ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ ইনকাম করেন, ইনকামের উপরে কিন্তু সরকারকে ট্যাক্স অথবা কর দিতে হয়। এখানে প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর দেওয়ার জন্য আলাদা করে সঞ্চয় করা হয়েছে আরও 85,000 টাকা, কিংবা এই 85,000 টাকা কর দেওয়ার জন্য আলাদা করা হয়েছে। টাকাটা কোথায় থেকে আসলো, আয় থেকে এসেছে। এখন দেখো তাহলে প্রফিট কত হবে। এখানে আছে আয়ের উদ্ধৃত 1,15,000, কর দেওয়া হয়েছে আরও 85,000, এই 85,000 কিন্তু আয় থেকে নেওয়া হয়েছে। তাহলে টোটাল আয়টা কত ছিল, 2 লক্ষ টাকা ছিল। দুইটা যোগ করলে অর্থাৎ এই 2 লক্ষ টাকা থেকে 85,000 টাকা করের টাকা আলাদা করা হয়েছে, আর বাকি 1,15,000 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখানে ব্যালেন্স শিট আয়ের উদ্ধৃত দেখানো হয়েছে। একটা ওয়ার্কিং এখন করতে হবে। রানিং ইয়ার আয়ের জন্য 1,15,000 আর প্রভিশন ফর ট্যাক্সেশন দুইটা যোগ করে মোট আয়টা আগে বাইর করতে হবে। তারপরে এখানে আছে 5টা আয়, এই হলো আরও একটা আয়, ওই 1,15,000, 1,15,000 আর 85, 2 লক্ষ টাকা, আরও একটা আয়, টোটাল হচ্ছে 6টা আয়। তো দেখো এটা ওয়ার্কিংটা আমি কিভাবে করলাম। কারেন্ট ইয়ার প্রফিট বিফোর ট্যাক্স, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000 সাথে
প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000 যোগ করে 2 লক্ষ টাকা পাওয়া হয়েছে। এখন এভারেজ মেনটেনেবল প্রফিট বাইর করার জন্য শুরুতেই বাইর করতে হয় এভারেজ প্রফিট। প্রথম যে 5টা আয় আছে, এই 5টা আয় লিখার পরে অতিরিক্ত রানিং ইয়ারের আরও একটা আয় 2 লক্ষ এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। বর্তমানে হয়ে গেল 6টা আয়। এই জন্য 6 দ্বারা ভাগ করে উপরের টাকাসমূহ যোগ করে 6 দ্বারা ভাগ করে 2,75,000 টাকা হয়েছে। এই 2,75,000 টাকার 40% ট্যাক্স 1,10,000। উপরের টাকা থেকে 1,10,000 বিক করলে 1,65,000 টাকা। এটাই হচ্ছে এভারেজ মেনটেইনেবল প্রফিট। এখন প্রয়োজন ক্যাপিটালাইজ ভ্যালু। এভারেজ মেনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। পরে প্রয়োজন গুডউইল। ক্যাপিটালাইজ ভ্যালু এটা থেকে নেট অ্যাসেটস যদি বিক করে দেই তবেই আমরা গুডউইল পেয়ে যাব। গুডউইলের সূত্র হবে এই ক্যাপিটালাইজ ভ্যালু থেকে নেট অ্যাসেটস বিক করা। এগুলোর মান তো আমাদের অঙ্কের মধ্যে আছে। আচ্ছা, এখানে নেট অ্যাসেটস আছে 7,15,000 টাকা, এই যে। আর ক্যাপিটালাইজ ভ্যালু এখন আমরা বাইর করে নেই। এভারেজ মেনটেনেবল প্রফিট 1,65,000-কে নর্মাল রেট অফ রিটার্ন তো অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে 12%। এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। এভারেজ মেনটেনেবল প্রফিট 1,65,000 এখান থেকে নিয়ে এসছে। নর্মাল রেট অফ রিটার্ন 12, 100 দ্বারা গুণ। 1,65,000-কে 12 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে 13,75,000 টাকা হবে ক্যাপিটালাইজ ভ্যালু। আর উপরে আমরা নেট অ্যাসেটস পেয়েছি 7,15,000। এখন গুডউইলের সূত্র হবে এই ক্যাপিটালাইজ ভ্যালু 13,75,000 টাকা থেকে যদি আমরা নেট অ্যাসেটস উপরে 7,15,000 বিক করে দেই তাহলে এখানে তাকে 13,75,000 টাকা থেকে 7,15,000 বিক করলে 6,60,000 টাকা এখানে থাকবে। এটাই উত্তর। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন। এটা সহজ। ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করো বললেই এই নিয়মেই আমাদের ম্যাথের সমাধানটা করতে হবে। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।